পাকিস্তানের মধ্যস্থতায় 10 দিনের যুদ্ধবিরতি দিয়ে 3 দিনের আলোচনা শেষে যেটা হয়েছে বিশ্ববাসী তা দেখে অবাক হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যখন ইরান পাকিস্তানে গিয়েছিল আলোচনা করতে, ঠিক 3 দিন পরেই ইসরায়েল আমেরিকা সহ তারা বিশাল অস্ত্রের ভান্ডার নিয়ে বসেছে মধ্যপ্রাচ্যে। পাকিস্তানও সৌদি আরবে সেনা সমাবেশ ঘটিয়েছে, সেই সাথে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে বিশাল এক সামরিক প্রস্তুতির আয়োজন করে বসেছে। গত 8 এপ্রিল হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে বসেন বিশ্ব থেকে একটি সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। সেই ঘোষণাটি ছিল ইরানকে উদ্দেশ্য করে। ঠিক তারপর দিনই তিনি কি করলেন? পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করলেন। 10 দিনের যুদ্ধবিরতি দেওয়া হলো। ইরানের সব কূটনৈতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডাকা হলো ইসলামাবাদে। মার্কিন, ইসরায়েলি এবং ইরানের একটি বৈঠক চলল টানা 3 দিন ধরে। সেই বৈঠকে আমেরিকা দিয়েছে 15টি প্রস্তাব এবং ইরান দিয়েছে 10টি প্রস্তাব, কিন্তু শেষ পর্যন্ত কারো প্রস্তাব ফলপ্রসূ হয়নি, যার ফলে ভেস্তে গিয়েছে আলোচনা। কিন্তু আলোচনা নাম করে 3 দিনের মধ্যেই আমেরিকা থেকে অনেক অস্ত্র জমা হয়েছে মার্কিনীদের বিভিন্ন ঘাঁটিতে। সেই সাথে ইসরায়েল পুনঃপ্রস্তুতি নিয়েছে বিশাল এক সামরিক হস্তক্ষেপের। এদিকে পাকিস্তান তাদের হাজার হাজার সৈন্য সমাবেশ ঘটিয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গায়। সেই সাথে তারা অসংখ্য অস্ত্র নিয়ে সেখানে জড়ো করেছে। মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে পাকিস্তান কেনই বা সৌদি আরবে তারা সৈন্যের সমাবেশ ঘটাবে, কেনই বা অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো করবে? বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন জেগেছে। বিশ্লেষকরা বলছে এটা ছিল মাত্র একটি তালবাহানা, একটা নাটকীয়তা ছিল মাত্র। আর এই নাটকীয়তার ভেতর দিয়ে শুধুমাত্র কাল ক্ষেপণ করে আমেরিকা, ইসরায়েল তাদের সৈন্য বাড়িয়েছে, সামরিক প্রস্তুতি নিয়েছে। সেই সাথে সুযোগ মতো সৌদি আরবও পাকিস্তান থেকে সৈন্য নিয়ে জড়ো করেছে তাদের দেশে। চতুর্দিক থেকে হামলা হবে ইরানে। ইরানের ভবিষ্যৎ কি হতে পারে এটা এখনও বুঝে ওঠা যাচ্ছে না। তবে যুদ্ধের এই মুহূর্তে চীন কারিগরিভাবে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে ইরানকে। সেই সাথে তার পাশে আছে রাশিয়া। ইতিমধ্যে আবার তুরস্কও ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলকে ঠেকানোর জন্য ইরানের পাশে থাকবে। তুরস্ক ভালো করেই বুঝতে পেরেছে ইরানকে হটাতে পারলে পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। কারণ ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল তৈরি করবে সেই ম্যাপে তুরস্কের অংশও রয়েছে। মধ্যপ্রাচ্যে যেখানে ইরান অনেক শক্তিশালী, ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের কৌশলগত দিক থেকে সামরিক শক্তির একটা ভারসাম্যতা বজায় থাকছে। কিন্তু যদি এই যুদ্ধে একেবারে নাস্তানুবুত হয়ে যায় ইরান, তাহলে সেখানে সামরিক ভারসাম্য আর বজায় থাকবে না, যার ফলে পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। তুরস্ক এই বিষয়টা বুঝতে পেরে তুরস্ক থেকে গতকালকেই বড়সড় হুমকি দেওয়া হয়েছে ইসরায়েলের প্রতি এবং তারাও বড় ধরনের সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। তবে পাকিস্তানের ঘটনায় ইরানের একজন বড় কর্মকর্তা আল জাজিরা এবং বিবিসিকে দেয়া একটা সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান যা করেছে এটা স্রেফ বিশ্বাসঘাতকতা। আমরা পাকিস্তানকে বিশ্বাস করে যুদ্ধবিরতি দিয়ে এই আলোচনায় এসেছিলাম। বাস্তবে এটা কালক্ষেপণ করা ছাড়া আর কিছু ছিল না। আমেরিকা ইসরায়েল গোষ্ঠী আলোচনার নাম করে গত 3 দিনে নিজেদের সমরাস্ত্রের সংকট আর যুদ্ধ কৌশলের গাফিলতি কাটিয়ে উঠে পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করেছে। তাদের সুনিশ্চিত পরাজয় তারা ঠেকিয়েছে। আর পাকিস্তান এই কাণ্ডে তাদের সহযোগিতা করেছে মাত্র। আসলে পাকিস্তানকে বিশ্বাস করাটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তারা আমাদের বলেছে আলোচনার টেবিলে বসলে আমেরিকা আমাদের 10 দফা শর্ত মেনে নিবে। বাস্তবে কি হলো? আলোচনার নাম করে কালক্ষেপণ করেছে মাত্র। জেডি ভ্যান্স সারাক্ষণ অপেক্ষা ছিলেন আমেরিকা থেকে তার সিগন্যাল কখন আসে। সিগন্যাল এসেছে, ওদিকে সব গোছানো শেষ, এখন আলোচনা বাতিল করে চলে আসো। মূলত তার এই কথা থেকে বোঝাই যাচ্ছে আমেরিকা ইসরায়েল সহজে ইরানকে ছাড়ছে না এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহজে ঠিক হবে না। বড় ধরনের একটা সংঘাতের অপেক্ষা করছে পৃথিবী। আর এই সংঘাতে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় কিনা বিশ্লেষকরা সেটা অনুমান করছে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় অবস্থায় পুরো মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আছে। যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না, যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কখন কোন দিকে গড়ায় সেটা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। আমরাও মধ্যপ্রাচ্যের কোনো তথ্য পেলে আপনাদের সাথে সেটি বিশ্লেষণাত্মক আকারে
শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।